বাংলার মানুষ জবাব চায় তৃণমূল কংগ্রেস যে শাসক দল সেই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শত্রু কে। জবাবটা আসলে দীপক অধিকারী দিয়ে দিলেন। দীপক অধিকারী বা সুপারস্টার দেব তিনি বললেন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শত্রু আসলে তৃণমূলই। সত্যি হয়তো দীপক অধিকারী যে কথাটা বলেছেন ভুল কিছু বলেননি। গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস মাফিয়া রাজ, তৃণমূল কংগ্রেসের একটা সময়ের বড় নেতা শেখ শাহজাহান সে জেলে, এবং শেখ শাহজাহান শুধু জেলে নয়, এবার জেলে থাকাকালীন তাকে শোন অ্যারেস্ট দেখালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বড় খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার নিজেদের হেফাজতে নেবে। মানে ভাবুন, সিবিআই ছিল, তারপর জেল হলো, তারপর জেল থেকে আবার ইডির হেফাজতে যাবে, ইডির হেফাজত থেকে হয়তো এনআইএ এর হেফাজতে যাবে শেখ শাহজাহান। এবার শেখ শাহজাহান কে আপনারা জিজ্ঞেস করবেন, হয়তো ভুলে গেছেন, যদি না ভুলে গিয়ে থাকেন আবার মনে করিয়ে দিচ্ছি, শেখ শাহজাহান হলো একজন তৃণমূল নেতা এবং আপনি তৃণমূলের সমর্থক। আপনি যিনি এখন ময়ূককে দেখছেন, জবাব চায় বাংলা হয়তো দেখছেন, আপনি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন বা কোনো না কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, আপনিও হয়তো এতটা কাছের নন যতটা শেখ শাহজাহানের মতন মাফিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। পুরোটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্ড করে গেছিল যে মাফিয়াকে, সেই মাফিয়ার নাম শেখ শাহজাহান। তৃণমূল কংগ্রেসের সতীর্থ, কার সতীর্থ না দীপক অধিকারী। দীপক অধিকারী তার চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে থেকে সতীর্থ চোর রয়েছে, সতীর্থ কয়লা চোর, সতীর্থ চাকরি চোর, সতীর্থ মিড ডে মিলের চোর, সতীর্থ মাফিয়া, সতীর্থ নারী পাচারকারী, সতীর্থ একের পর এক অভিযোগে অভিযুক্ত। এই সমস্ত সতীর্থদের নিয়ে তৃণমূল কংগ্রেস কতটা পথ এগোতে পারবে এটা বোধহয় দীপক অধিকারীরা নিজেরা বুঝতে পারছেন। দীপক অধিকারীরা বুঝতে পারছেন যে বিজেপির দরকার পড়বে না, কংগ্রেসের দরকার পড়বে না, সিপিএম এর দরকার পড়বে না, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। এবং সেটা শুধু গোষ্ঠীদ্বন্দ্বের জন্য নয়, তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসের যারা মেম্বাররা রয়েছেন, যে কারণে অরবিন্দ কেজরিওয়াল জেলে, অরবিন্দ কেজরিওয়াল জেলে কারণ আম আদমি পার্টির মাথায় অরবিন্দ কেজরিওয়াল, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে পিএমএল এর আইনটা নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে গেছিলেন, সেই আইন অনুসারে একটি দল, সেই দলের মাথায় যিনি রয়েছেন তিনি কিছু জানেন না, এটা হতে পারে না, তার অগোচরে কিছু হচ্ছে সেটা হতে পারে না। সুতরাং সে আসলে কিং পিন বা মাস্টার মাইন্ড, তাকে গ্রেপ্তার করা যায়। তৃণমূল কংগ্রেসে এই যে চাকরি চুরি, তৃণমূল কংগ্রেসের দলীয় ফান্ড, অ্যালকেমিস্টের টাকা, সেই দলীয় ফান্ড সিজ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের একজন নেতা, বড় সারির নেতা, সে আবার রাজ্যের মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তার বাড়ি থেকে বান্ধবীদের কাছ থেকে, অপাসপাকপার কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী, কোটি কোটি টাকার দুর্নীতি, লাখ লাখ কোটি টাকার দুর্নীতি, আবারও বলছি লাখ লাখ কোটি টাকার দুর্নীতি, এই সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের মধ্যে হচ্ছে। ভাবুন তো কতদিন তৃণমূল কংগ্রেস ভাববে যে তৃণমূল কংগ্রেস সেফ আছে। তৃণমূল কংগ্রেসের আসলে হয়তো কেউ সেফ নেই। অবৈধ নির্মাণ দুর্নীতির দায় এবার আতশ কাচে। তৃণমূলের প্রায় 550 জন নেতা, এটা সূত্রের খবর, আয়কর দপ্তরের র্যাডারে এই মুহূর্তে প্রায় 500 জন তৃণমূল নেতা রয়েছেন। যে কোনো মুহূর্তে তাদের বাড়িতে হয়তো রেড হতে পারে, হয়তো তাদের বিভিন্ন সময় ডেকে পাঠানো হতে পারে, বা তাদের কাগজপত্র চাওয়া হতে পারে। এটা সাধারণ পদ্ধতি, এটার মধ্যে কোনো প্রিএম্প্ট করা, প্রিজিউম করা বা ভাবনা চিন্তা, কাল্পনিক নির্মাণ নেই। কিন্তু তার পাশাপাশি ভাবুন, এই যে র্যাডারে রয়েছে 500 জন নেতা, সেই 500 জন নেতা রয়েছে অবৈধ নির্মাণ কেলেঙ্কারিতে। গোটা কলকাতা শহর, গোটা বাংলা ছেয়ে গেছে এই অবৈধ নির্মাণে। এবং এবার হয়তো সিবিআইও ঢুকে পড়তে পারে। এবার সিবিআই ঢুকবে করছে অবৈধ নির্মাণ দুর্নীতির তদন্তে, এরকম একটা আভাস হয়তো তৃণমূলের নেতারা পাচ্ছেন। হয়তো বিরাট বিরাট তৃণমূলের নেতা, হয়তো ববি হাকিমের মতন মেয়র বা মন্ত্রীও ফেসে যেতে পারেন। সেই আঁচ পেয়েই হয়তো তড়িঘড়ি এবার সক্রিয় হচ্ছে পুরসভা। নয়তো কেন কলকাতা পুরসভা সক্রিয় হবে? 1 বছর 2 বছর ধরে নোটিশ আছে, কোনোদিন ভাঙেনি, আজ হঠাৎ করে অবৈধ নির্মাণগুলো ভাঙতে হচ্ছে, অ্যাপ তৈরি করতে হচ্ছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারকে বলতে হচ্ছে, তাদের মাথাতে যারা রয়েছে তাদেরকে নোটিশ পাঠাতে হচ্ছে। কেন? তার কারণ রাজনীতিবিদরা বলছেন এভিডেন্স ট্যাম্পার বা ডিস্ট্রাকশন করছে, অর্থাৎ যে প্রমাণ, সেই প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে। সিবিআই তো ধরবে যে এখানে যে অবৈধ নির্মাণ 2 বছর ধরে রয়েছে, কে এর পারমিশন দিয়েছে, কে এর স্যাংশন করেছে প্ল্যান,
ইঞ্জিনিয়ার বলবে কাউন্সিলর জানে, কাউন্সিলর বলবে বড় চেয়ারম্যান জানে, বড় চেয়ারম্যান বলবে এমআইসি জানে, এমআইসি বলবে মেয়র জানে, মেয়রকে তদন্তে ডাকা হতে পারে এবং মেয়র যদি বলে দেয় যে মন্ত্রী জানে, মন্ত্রী তো মেয়র নিজেই। ঠিকই বলেছেন দেব, তৃণমূলকে হারাতে পারে বোধহয় তৃণমূলই। দুর্নীতির নাগপাশে নিজেই নিজের বিষ পান করে মরণাপন্ন হতে পারে বোধহয় তৃণমূলই। কিন্তু কেন কেন একটা ভরা সংসার, একটা সুন্দর বাগানকে তৃণমূল নিজেই নষ্ট করে দিচ্ছে? আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই এই প্রতিবেদন দেখবো এবং তারপর আসছে ডিবেটে। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। সঠিক ভবিষ্যৎবাণী কি করলেন দেব? সত্যি কি তৃণমূলের অস্বস্তি বাড়াবে তৃণমূলই? চাকরি চুরি থেকে গরু পাচার, কয়লা পাচার, একাধিক মামলার তদন্ত করছে সিবিআই। অবশেষে সন্দেশখালী কাণ্ডেও আদালতের নির্দেশে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে নতুন করে দানা বেঁধেছে বেআইনি বহুতল নির্মাণ নিয়ে। গত 17ই মার্চ গার্ডেন রিচে বেআইনি বহুতল বিপর্যয়ে 12 জন সহনাগরিকের মৃত্যুর পর থেকেই রাজ্য জুড়ে তোলপাড় চলছে। আয়কর দপ্তরের আতশ কাঁচের তলায় প্রায় 550 তৃণমূল নেতা। সূত্রের খবর, বেআইনি লেনদেনের যোগ পাওয়া গিয়েছে শাসক দলের ওই নেতাদের। বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থেকে কয়েক কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাহলে কি বিপদ বাড়তে চলেছে ঘাসফুল শিবিরের? দেবও জানে দলে ওখানে কি চলছে দলের মধ্যে। দেব ভালো ছেলে, দাঁড়াতে যায়নি, এবারও দাঁড়ানোর ইচ্ছে ছিল না, জোর করে ভয় দেখিয়ে দাঁড় করিয়েছে পিসি আর ভাইপো মিলে। বলেছে সিনেমা করতে দেবো না, না দাঁড়ালে। ভাই দেব বড় বিপদে পড়েছে। সে পার্লামেন্টের মধ্যে একদিন তার বক্তব্যে বলছিল যে বক্তব্য শুনে মনে হলো এটা বিদায়ী। তখন আমরা ভাবলাম আর হয়তো ভোটে লড়বে না, এখন আবার ভোটে লড়ছে। চাপে পড়ে, মন থেকে নিশ্চয়ই নয়। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় উনি যেটা বলেছেন সেটা মিসকোট করা হচ্ছে। উনি বলতে চেয়েছেন যে আগের বারে তৃণমূলের যে মার্জিন ছিল সেই মার্জিনকে টপকে এবার তৃণমূল আগের বারের তৃণমূলের মার্জিনকে হারিয়ে আরও বেশি ভোটে জিতবে। তাহলে কি এবার অবৈধ নির্মাণ দুর্নীতির তদন্তে ঢুকবে সিবিআইও? কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কি ফেঁসে যাবেন? অশনি সংকেত পেয়ে কি তড়িঘড়ি সক্রিয় পুরসভা? কয়েক জায়গায় ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ, তাই কি চালু করা হলো অ্যাপ? কিন্তু দুর্নীতির নাগপাশে যেভাবে জড়িয়ে পড়েছে গোটা দল, তাহলে কি নিজের বিষে নিজেই মরণাপন্ন তৃণমূল? আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। রিপাবলিক বাংলা। দুটো প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের শত্রু নাকি তৃণমূল কংগ্রেস? এবং এইটা যদি সত্যি হয় তাহলে এই অবৈধ নির্মাণ কাণ্ডে এবার সিবিআই, এবং সিবিআই যদি আরও চেপে বসে অবৈধ নির্মাণ কাণ্ডের যদি মাস্টার মাইন্ডের ধরতে চায়, তাহলে তো সত্যি তৃণমূল কংগ্রেসের আরও একদল নেতা, 550 জন নেতা এই মুহূর্তে আইটি র্যাডারে রয়েছেন বলে খবর। আরও একদল নেতা তো তার মানে জেলে যাবেন। আমার সাথে যারা যে দুজন রয়েছেন তাদের সাথে একদম কাটাছেড়া আলোচনা করতে চাই। এই মুহূর্তে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন অপর রাজনৈতিক বিশ্লেষক এবং প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। আমি প্রথমে কেয়া ঘোষ আপনার কাছে যেতে চাই। 550 জন তৃণমূলের নেতা তারা আইটি র্যাডারে রয়েছে, এবং কি কারণে রয়েছে? অবৈধ নির্মাণ কাণ্ডে। তৃণমূল কংগ্রেস কি এবার ভয় পাচ্ছে যে সত্যিই হয়তো তৃণমূল বিজেপি টিজেপি বা অন্য কোনো দল কাউকে হারাতে হবে না, তৃণমূল নিজেই তৃণমূলের নেতাদের কারণে ডুববে? দেখুন, তৃণমূলের মধ্যে তৃণমূল শত্রু না মিত্র আমার জানা নেই। একটা জিনিস বাংলার মানুষ জানে, তৃণমূল এই বাংলার শত্রু, তৃণমূল বাংলার মানুষের শত্রু, তৃণমূল বাংলার মহিলাদের শত্রু, আর তৃণমূল বাংলার যুব সমাজের শত্রু। এইটা একদম নিশ্চিত। আর একটা কথা আমাকে যেটা বলছি, আপনি বলছেন যে প্রায় 550 মানুষ এই প্রমোটার বিল্ডার তৃণমূল নেতারা রয়েছেন সিবিআই রেডারে, যারা এই নির্মাণ করেছেন অবৈধ নির্মাণ। গার্ডেন রিচের বাড়িটা যেরকম ভেঙে পড়ে গেছিল, তৃণমূলের এই মিনার, গজদন্ত মিনার বলবো না এটাকে, বালির যে প্রাসাদটা সেটাও ভেঙে পড়ে যাবে। দেখুন, এত কিছু ঘটনা ঘটছে সারা রাজ্যব্যাপী, এতগুলো অবৈধ নির্মাণ। মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কিনা এই রাজ্যের পুলিশ মন্ত্রী, ইন্টেলিজেন্সের সব খবর আছে, তিনি বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি।
আর আপনি এই আপনাদের এই প্রমোটার রাজকে কন্ট্রোল করতে পারছেন না। আপনাদের এখানে ছোট বড় মেজো সেজো ফুল ন যতগুলো আপনাদের এই সিন্ডিকেট রাজ আছে আপনি কন্ট্রোল করতে পারছেন না। কিসের কারণে? নাকি আবার ঘুরে ফিরে সেই 25-75 যেটা মহান নেত্রী মহান সাংসদ দোলা সেন বলে দিয়েছিলেন সেই ভাগের বিষয় আছে। এবার 25টা কোথায় যাচ্ছে 75টা কোথায় যাচ্ছে সেইটা তো মানে সমঝনে वालों को समझ आ जाएगा। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই 550 কেন আরো লোক লাইনে আছে। পশ্চিমবঙ্গের জেল এই চোর জোচ্চোরগুলোকে ধরার জন্য যথেষ্ট নয়, বড় জেল লাগবে। কিন্তু একদমই সিম্পল কথা যে আমি সন্ময় বাবুর কাছে আসার আগে, সন্ময় বাবু খুব সিম্পল কথা, অবৈধ নির্মাণ কাণ্ডে আমাদের সঙ্গে ভাস্কর সিংহ রায় রাজনৈতিক কর্মীও যুক্ত হয়েছেন। খুব সিম্পল বিষয়, অবৈধ নির্মাণ এটা একেবারে ব্যাঙের ছাতার মতন গোটা কলকাতা এবং সংলগ্ন যে শহরগুলো রয়েছে, এমনকি মফস্বল শহর, সেখানেও ব্যাঙের ছাতার মতন নির্মাণ হচ্ছে এবং কেউ কিচ্ছু জানে না। এটা একটা অদ্ভুত সিনড্রোম। এবার হয়তো জানছে, এবার হয়তো পরিমরি করে ভাঙতে হচ্ছে বিল্ডিংগুলো। তার কারণ তৃণমূল নেতারাও, তারা তো একেবারে বোকা নয়, তারা বোধহয় বুঝতে পারছে যে সিবিআই তদন্ত হতে পারে, আগাম ব্যবস্থা ফায়ার ফাইটিং করে রাখছে। কেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি আইনজীবী এবং মামলা লড়ছেন, অবৈধ নির্মাণ কাণ্ড নিয়ে যে কেলেঙ্কারি, তা নিয়ে চিফ জাস্টিসের ঘরে যে মামলা লড়া হচ্ছে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, একবার শুনে নিই তিনি কি বলছেন। বিকাশবাবু, অনেকে বলছেন যে মহানাগরিক ফিরহাদ হাকিম আসলে ঠিক কথাই বলেছেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং এই ব্যাধির উৎপত্তিকাল 2011 সালের পরবর্তী সময় যখন স্কোয়ার ফুট পুরো পিতাদের আবির্ভাব ঘটলো এই বাংলাতে। সত্যিই কি এটা একটা রোগে পরিণত হয়েছে? 75 থেকে 100 টাকা পার স্কোয়ার ফিটে বিভিন্ন সময় কাটমানি নেওয়া হচ্ছে। এটা তো একটা ভয়ঙ্কর রকম মহামারীর আকার ধারণ করবে। আমরা যখন একটা মামলা করতে গেলাম এই ঘটনার পর চিফ জাস্টিস ঘরে, চিফ জাস্টিস ভিন্ন রাজ্যের মানুষ, তার কি প্রতিক্রিয়া তিনি দিয়েছেন? কি দিয়েছেন? তিনি আস্তে আস্তে বলছেন আমাকে যে তোমার বাড়ির সামনে তুমি দুবস্তা বালি ফেলো, দেখবে সঙ্গে সঙ্গে লোক চলে আসছেন যে কী ব্যাপার, বালি পড়লো কেন। এবং যদি ইলিগাল কাজ হয় অনুমতি, আর যদি লিগাল কাজ হয় সেই পারমিশন নেওয়ার জন্য কত জটিলতা তৈরি করা যায়। এত চিফ জাস্টিস ওপেন কোর্টে বলেছেন, এ তো গোপনের ব্যাপার না। তারও অভিজ্ঞতা হয়েছে তিনি কলকাতায় কিছুদিন থাকার ফলে যে এই ধরনের ঘটনা ঘটে। এটা ঘটেছে কেন? আপনি যদি আমরা সত্যি সৎভাবে তদন্ত করি, কলকাতা পুরসভার বিভিন্ন কাউন্সিলরের যদি আপনারা সম্পদ এবং সম্পত্তি নিয়ে একটা তদন্ত করেন, কলকাতা, নিউ টাউন, হাওড়া, দেখবেন অভাবনীয় তথ্য বেরিয়ে আসবে, অভাবনীয় তথ্য। এদের এত সম্পদ হয় কি করে? এদের জীবন জীবিকার কি পদ্ধতি, কোন পদ্ধতিতে এরা উপার্জন করেন? সন্ময়দা কি বলবেন? অবৈধ নির্মাণ কাণ্ডেও সিবিআই হতে পারে এবং সেইটার জন্য পরিমরি করে সমস্ত অবৈধ নির্মাণগুলো ভাঙার চেষ্টা হচ্ছে এখন। আমি ময়ূক প্রথমেই বলি, তোমার সঙ্গে আমি একটা ব্যাপারে একদমই সহমত নই, যে পরিমরি করে সিবিআই তদন্তের জন্য সিবিআই টিবিআই এখন ভয়টয় পায় না। এত নির্লজ্জ চোর তৃণমূলের কাউন্সিলর এবং তৃণমূলের নেতা, এক বছর ধরে যে সমস্ত নোটিশ আছে সেই বাড়িগুলো ভাঙা হয়নি। এটা করছে এটা বেসিক্যালি করছে এই কারণে, সেটা হচ্ছে সামনে লোকসভা নির্বাচন, কিছু মানুষের কাছে আইওয়াশ করানো। আমি পরিষ্কার বলছি আইওয়াশ করানো। আমি বলছি বেসিক্যালি এই কলকাতা শহর সম্বন্ধে বিকাশবাবু বলছিলেন ঠিকই। আমি বেসিক্যালি দুটো জিনিস বলি, দুটো খুব সিম্বলিক স্টেটমেন্ট আমার মনে হয়েছে। তোমার মনে হচ্ছে সুভাষদা বাড়ি আছেন, নেতাজি সুভাষের বাড়ির সামনে গিয়ে তার বাড়ি প্লাস্টারিং হচ্ছিল, সুভাষদা বাড়ি আছেন বলে তৃণমূলের নেতা তোলাবাজগুলো ডেকেছিল। আরেকটা হচ্ছে যাকে তৃণমূল কংগ্রেস ভাইপো, যাকে মুখপাত্র রাজ্যসভার সাংসদ করেছিলেন শান্তনু সেন, তিনি ওই মোবাইল ফোনে টাকা গোনেন বলে একজন কাউন্সিলর ও একজন প্রমোটার বলেছিলেন এবং তাকে স্কোয়ার ফুট সেন বলে বলা হয়। মানে এগুলো খুব সিম্বলিক। আমি বলছি, আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করবো। তোমরা 550 জন আইটি র্যাডারে, আমি বলছি ওটা 55,000 জন আইটি র্যাডারে যাবেন। কাউন্সিলর থেকে জেলা পরিষদ সদস্য, গ্রাম বাংলার পঞ্চায়েত, যদি সবাইকে ধরা হয় এবং কাউন্সিলরদের ধরা হয়, গ্রেটার ক্যালকাটা ধরা। না সন্ময়, আমি জাস্ট আপনাকে একবার একটু দর্শকদের বোঝার জন্য বলছি, এইটা আমরা সূত্র মোতাবেক জানতে পেরেছি। আপনার মনে থাকবে একজন নেতার বাড়িতে, নেতার ভাইয়ের বাড়িতে, নিউ আলিপুর এলাকাতে সেখানে একটি আইটি রেড হয় এবং তারপরেই অনেকগুলো সূত্র একত্রিত করে তারপর পোর্ট এরিয়াতে আজকেও একটি রেড চলেছে এবং তার থেকে জানা গেছে যে বিভিন্ন নির্মাণ সংস্থায় যে পরিমাণ কালো টাকা, রাজনীতিবিদদের কালো টাকা সাইফন হয়েছে, সেটার অ্যামাউন্ট বোধহয় 550 জন নেতা বা তাদের সহযোগীর থেকে বেশি।
সুতরাং বুঝতে পারছেন যে কয়েক লক্ষ কোটি টাকা হয়তো খেটে গেছে এরকম ভাবে। এটা কিন্তু সার্কিট, একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা 2022 সালের 21শে জুলাই আমরা এডুকেশন স্ক্যাম দিয়ে শুরু করেছিলাম। তখন কেউ আমরা জানতাম যে অয়নশীল নামক একটা ক্যারেক্টারকে দিয়ে এই পুরসভাগুলোতে এই জালিয়াতি রিক্রুটমেন্ট হচ্ছে, আমরা কেউ জানতাম। পরবর্তীকালে সেটা থেকে এলো কোথায়, মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম। সেখান থেকে যখন যখন ইনভেস্টিগেশন শুরু হলো, করতে করতে রতিন ঘোষ হয়ে বাকিবুর রহমান হয়ে শেষ পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ খাদ্য দুর্নীতিটাও আলটিমেটলি সিবিআই ঢুকলো এবং এত কোটি কোটি টাকা লুট হয়ে অন্য দেশে পাচার হতো বা নিজেদের নামে টাকা লুটতো, এটা আমরা জানলাম তারপর। কিন্তু যখন এডুকেশন স্ক্যাম হয়েছে তখন কিন্তু আমরা যাইনি। এডুকেশন থেকে মিউনিসিপ্যালিটি থেকে রেশন স্ক্যাম। আজকে এবার আমি আরেকটা ছোট্ট তথ্য এই প্রসঙ্গে বলবো, সেটা হচ্ছে শাহজাহানের ব্যাপারটা আমরা সন্দেশখালী এত খারাপ আছে, এই জায়গাটা আমরা জানলাম কখন, যখন 5ই জানুয়ারি ইডির মাথায় বাড়ি মারলো। ইডি রেড না হলে, আমরা ইডির মাথায় বাড়ি না পড়লে আমরা সন্দেশখালীর এই খারাপ অবস্থা, মানে আমরা মিডিয়াও এতটা ধারণা করতে পারি না, আমরাও দেখতে পারিনি। এবার আমি আসছি গার্ডেন ব্রিজে যে বাড়িটা ভাঙলো, 12 জন মানুষের সহনাগরিক মারা গেল। এই 12 জন মানুষের মৃত্যু না হলে আজকে একবারের জন্য এই কলকাতা কর্পোরেশন, এই ববি হাকিম একবারের জন্য নড়ে বসতেন? আজকে আমরা এখানে টকশো করতাম? অথচ বাস্তবতা যেটা, কলকাতার মানুষকে ভাবতে হবে এবং কলকাতার অ্যাডেড এরিয়ার মানুষকে ভাবতে হবে, যে কোনো দিন, ঈশ্বর করুন যেন না হয়, কোনো দিন 5.5, 5.6 রিক্টার স্কেলেও একটা বড় মাপের ভূমিকম্প হলে আমরা কেউ সুরক্ষিত থাকবো না। 12 জন মানুষ মারা গেছে না 1 সেকেন্ডে গার্ডেন ব্রিজে, 12,000 মানুষকে তার দেহ উদ্ধার করার লোক পর্যন্ত পাওয়া যাবে না। এইটা ভাবতে হবে তৃণমূলকে একটা ভোট দেওয়ার আগে। এই চোরগুলোকে বিদায় করতে হবে এই লোকসভা নির্বাচন থেকে, তবে ওই পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে ববি হাকিম সবকটার বিরুদ্ধে কিন্তু তবে ব্যবস্থা হবে। তা নাহলে ববি হাকিম ওই লোক দেখানো কাজ করবে, লোকসভা নির্বাচন যাবে, তারপর সমস্ত কিছু হয়ে যাবে। আরে আপনি থামুন না, আপনার সময় তো বলবেন, তাহলে আমি আপনাকে বলতে দেবো না, তাহলে আপনাকে বলতে হচ্ছে। আরে ইনকাম ট্যাক্স তো 550 জনে বাড়ি গেছে, আপনি মুখে হাত দিয়ে বলুন, আপনি মুখে হাত দিয়ে বলুন, বিধাননগরে একটা কাউন্সিলরকে সব বলতে পারবেন? ইডি ভাস্কর বাবু বলুন, বলুন বিধাননগরের একটা কাউন্সিলর চুরি করে না বলতে পারবেন? বলতে দিন আমাকে, বলতে পারবেন? আমি বলি কলকাতা কর্পোরেশন উত্তরটা দিন। এই যে একটা কাউন্সিলর বড় অভিযোগ করছেন, একটা কাউন্সিলর কি অবৈধ নির্মাণ কাণ্ডের সাথে যুক্ত নয়, এটা বলতে পারবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনেছো তুমি? নিশ্চিতভাবে শুনেছো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় একবারের জন্য আমরা চুরি করব না, আমি কাউকে চুরি করতে দেখলে তার শাস্তি দেব, একবারের জন্য বলেছেন। একটা ইডি একবারের জন্য অভিষেক বলেছেন, বেশ কেন বলেন না? কেন চুরি বিরুদ্ধে বলেন না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় চুরি বিরুদ্ধে বলুন? ভুল দিলেন, একটু শুধরে দিই। প্রথম কথা, বাড়ি ভেঙে পড়লে সিবিআই এনকোয়ারি হয় না। সিবিআই কখন হয়, কিভাবে হয়, সেটা নিয়ে আপনাদের একটু না, বাড়ি ভেঙে পড়লে সিবিআই এনকোয়ারি হবে কে বলছে? না না না, আপনি সহজ করে দেবেন না, আপনি আবার সহজ করে দিচ্ছেন। আপনি বলবেন এরপরে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে হয়তো শেখাবেন যে কয়লা অবশ্যই। ভাস্কর বাবু, না না না, আপনি কয়লা পকেটে করে চুরি করে নিয়ে গেলে সিবিআই এনকোয়ারি হয় না, ঠিক কথা বলেছেন। ঠিক সেরকম গরুকে আয় 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 গরু আয় বলে বেড়া পার করে নিয়ে গেলে, না না না, আপনি গুলিয়ে ফেলছেন। আপনি যেভাবে গরু পাচার কাণ্ডে সিবিআই এসছে, যেভাবে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এসছে, অবৈধ নির্মাণ যদি গোটা শহরের জন্য একটা থ্রেট পারসেপশন তৈরি করে, অলরেডি 10টা লোক মারা গেছে, তাহলে কেন সিবিআই তদন্ত হতে পারে না? ক্রিমিনাল অ্যাঙ্গেল নেই কেন? বরঞ্চ আমি তো বলছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইটি যখন ঢুকে পড়েছে, এর মধ্যে তো ফিনান্সিয়াল অ্যাঙ্গেলও থাকতে পারে, আপনারা ট্রিভিয়ালাইজ করছেন। আরে সেটাই বলছি না, আপনি তাহলে করলেন কেন? শুনুন, আপনার বলতে সুবিধা হবে, আপনার বলতে সুবিধা হবে, সুবিধা হবে। ইডি ফাইন্যান্সিয়াল পার্টে ঢুকে পড়তে পারে, এটাই কেন অস্বীকার করছেন? বেশ ভাস্কর দা, এবার বলুন। দেখুন, আপনারা যেটাকে রেড বলছেন সেটা রেড নয়। ও আচ্ছা, বলেন 132 and section 132A সার্চ এন্ড সিজার করতে পারে ইনকাম ট্যাক্স অথরিটি। সার্চ এন্ড সিজার অপারেশনটাকে আপনারা রেড বলছেন। সার্চ এন্ড সিজারে তারা জিনিসপত্র, গয়নাগাটি, যা কিছু পেপারস পাবে সেটা নিয়ে অ্যাসেসমেন্ট করবে, আপনারা তাকে রেড বলছেন। সুতরাং সার্চ এন্ড সিজার হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনারা জানেন যে অ্যানুয়াল ইনফরমেশন রিপোর্ট বলে একটা বিষয় থাকে। আপনি যদি আজকে বহুমূল্যের কোনো কিছু ক্রয় করেন অথবা বিক্রয় করেন, সেই তথ্যটা ইনকাম ট্যাক্সের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। সুতরাং এখন এই সার্চগুলো করার, এখন এই
ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দেওয়ার উদ্দেশ্য যে আগামী নির্বাচন সেটাকে অস্বীকার করতে পারেন? আচ্ছা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আমি দুজনকেই একটু থামাচ্ছি। আচ্ছা আচ্ছা, আইটি আমাকে পিসিআর বললো আইটির কথা হচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কথায় আমাদের ঢুকতে হবে। তার কারণ হচ্ছে আইটি তো আছে ভাস্করদা, শেখ শাহজাহান আপনার সতীর্থ, প্রাক্তন সতীর্থ, জেলে আছেন। জেলে থাকা অবস্থায় ইডি তাকে হেফাজতে নিল। এই মুহূর্তের বড় ব্রেকিং অ্যারেস্ট মেমো আমাদের হাতে এই মুহূর্তে চলে এসেছে। শেখ শাহজাহান আরো চাপে, প্রথমে সিবিআই হেফাজতে ছিলেন, এবার জেলে থাকা অবস্থাতেই শোন অ্যারেস্ট করা হলো। ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার শেখ শাহজাহানকে নিজের হেফাজতে নিল। অর্থাৎ 3টা মামলা, প্রথম মামলা জমি কেলেঙ্কারি, দ্বিতীয় মামলা মাছের যে ব্যবসা, সেই ব্যবসার দুর্নীতি, এবং তৃতীয় মামলা রেশন কেলেঙ্কারি। এই 3টে মামলার অর্থনৈতিক যে কেলেঙ্কারি, সেই 3টে মামলার অর্থনৈতিক কেলেঙ্কারি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঢুকে পড়ল শেখ শাহজাহান। এইবার সোমবার তাকে প্রডিউস করা হবে, সোমবার নিজেদের হেফাজতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরও চাপে শেখ শাহজাহান, সিবিআই থেকে এবার ইডির হেফাজতে শেখ শাহজাহান। তদন্তে সহযোগিতা না করায় গ্রেপ্তার, জেলে বসে লাগাতার প্রশ্ন করা হয়েছে, কিন্তু তারপরেও আর্থিক তছরূপ মামলার যে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে, ইডি এর উত্তরগুলো তো দিতে হবে ভাস্করদা। 30 সেকেন্ড। দেখুন না, আইটি নিয়ে আপনি বললেন যে ঠিক আছে নরম সরম না, ইডি কে আবার কি আপনারা ইডি প্রপার্টি কনফিসকেট করে, ইডি মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করতে পারে, করবে তদন্তের সাথে। ওই দেখুন কথা জড়িয়ে যাচ্ছে, এই মুখ্যমন্ত্রী নাম শুনে মানুষ বুঝে গেছে এটা একটা জুমলা ভাওতা। আমি বলছি যে বেল পাচ্ছে না কেন অরবিন্দ কেজরিওয়াল, বেল পাচ্ছে না কেন? সেই ইডির কাছে যখন সম্পত্তি বাজেয়াপ্ত করে, যার সম্পত্তি বাজেয়াপ্ত করলো তার অধিকার থাকে সেই সম্পত্তি সে কিভাবে জুমলা বলুন, আগে এটার উত্তর দিন। কে জুমলা? বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে 4টে প্রার্থী, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ প্রার্থী হচ্ছে, বেল পাচ্ছে না। জানেন আপনারা কে আদি 30 সেকেন্ড। কীর্তন হয়ে গেছে তো, আপনার কীর্তন শেষ। আমার বক্তব্য খুব স্পষ্ট, ওনাদের আইটি রেড বলেতে আপত্তি আছে, সিজার অ্যান্ড সার্চ। কেন সার্চ অ্যান্ড সিজার করবে ময়ূক? আইটি যাদের স্বচ্ছ আছে, কত পরিমাণ সম্পত্তি থাকলে আইটি আপনার অফিসাররা বাড়িতে আসবে 72 ঘন্টা ধরে আপনার সম্পত্তি, পেপার, কাগজ, গয়না গাটি, জমি, জিরেত, গাড়ি সবকিছু সার্চ করবে? কত সম্পত্তি থাকলে দাঁড়ান, তাতে এটাই প্রমাণ হয় ভাস্কর বাবু যে অপরিসীম সম্পত্তি, যেটা ফুরোয় না, 72 ঘন্টা ধরে তার কাগজপত্র, তাদের চুলচেরা বিশ্লেষণ করতে লজ্জা করে না? চুরি করবেন সারা বছর ধরে, নির্বাচনের আগে কেন করে নিয়ম আছে? কোথায় নিয়ম আছে বলুন? আর যার বাড়িতে 1 সেকেন্ড আসল বেলা, যার বাড়িতে সার্চ হচ্ছে সে কোন ক্যান্ডিডেট? আমাকে উত্তর না না, তিনি সে কোন ক্যান্ডিডেট? উত্তর তৃণমূলের একজন নেতৃত্ব, আর কিসের নেতৃত্ব? কাউন্সিলর, আরে কাউন্সিলর তো কি হচ্ছে তাকে? রাজ্যের মন্ত্রী না কাউন্সিলর? কি ছিল তো আপনার স্ত্রী? আর এই সময় নির্বাচনের আগে মিষ্টির বাক্স নিয়ে পারলো না তো। আরে আপনার স্ত্রী তো গেছিলেন মিষ্টির বাক্স নিয়ে। আমি আপনাকে একটু থামাচ্ছি ভাস্করদা, আমি দীপাঞ্জনদার কাছে যাওয়ার আগে ভাস্করদা, তার মানে আপনি মানছেন যে সারা বছরই কোনো না কোনো নির্বাচন কোথাও না কোথাও হয়? এটা একটা না বাংলা না, তাহলে আপনি কি না আমি ঠিক বলছি, আপনি ঠিক বলছেন। তাহলে ভাস্করদা শুনে নিন, তাহলে ভাস্করদা সারা দেশে বিভিন্ন সময় এরকম নির্বাচন হয়, তার মানে আপনি বলছেন এক দেশ এক ভোটের যে প্রস্তাব নরেন্দ্র মোদী এনেছেন, সেটা তো আপনাদের বলা উচিত তো, আপনারা সমর্থন করেন? ওয়ান নেশন ওয়ান পোল, একটা সময় নির্বাচন হবে, বাকি সময়টা রেড হবে। হ্যাঁ, রিগিং, ওয়ান নেশন অল রিগিং। তৃণমূল আসলে বোধ হয় ওয়ান নেশন অল রিগিং হয়ে যাবে। যাই হোক, বেশ, আমি দীপাঞ্জন চক্রবর্তী, দীপাঞ্জন চক্রবর্তী, আমি আসছি, আমি একবার দীপাঞ্জন চক্রবর্তী এবং ফিরদৌস শামীম দুজনেই যেহেতু বসে পড়েছেন, আমি ফিরদৌস শামীম আপনার কাছে আসছি, কিন্তু তার আগে দীপাঞ্জন চক্রবর্তী নতুন, মানে এটাকে যতই ট্রিভিয়ালাইজ করার চেষ্টা করুক শাসক দলের যারা মুখপাত্র বা সমর্থকেরা রয়েছেন, ওই কয়লার জন্য কি সিবিআই আসে, গরুর জন্য কি সিবিআই আসে, মিড ডে মিলের জন্য সিবিআই আসে, ইডি আসে, সমস্ত কিছুর জন্য আসবে যদি তার মধ্যে কোনো অপরাধের চিহ্নটুকু থাকে। অবৈধ নির্মাণ কাণ্ডে প্রয়োজনে সিবিআই আসতে পারে না কেন? যেখানে 10 জন মারা যাচ্ছে, হঠাৎ করে দুমদাম করে ফ্লাইওভার ভেঙে পড়ছে, কলকাতা শহরে যত্রতত্র অবৈধ নির্মাণ হচ্ছে, তার জন্য বিভিন্ন সময় ভাঙচুর করার মতন পরিস্থিতি সাধারণ লোকেরা করছে, একটা কিয়স সৃষ্টি হচ্ছে, এবং ববি হাকিম মেয়র তিনি কিছু জানেন না, কেন সিবিআই আসতে পারে না? দেখো ময়ূর, এই বাংলার মনীষী
এই ববি হাকিম, আমি ওনাকে মনীষী বলি, উনি মাঝে মাঝে খুব বাংলার সংস্কৃতি রফলা টফলা তো আসে না, যাক সংস্কৃতি নিয়ে কথা বলেন। ওনার উদ্ধৃতি দিয়ে শুরু করি, যেটা একটা সামাজিক ব্যাধি। বাংলায় গত 13 বছর ধরে সমাজে একটা ব্যাধি হয়ে গেছে, যেমন ডায়াবেটিস হয়, যে বিভিন্ন উপসর্গ বেরোয়, ব্যাধিটা একটাই ডায়াবেটিস। এখানে এই ব্যাধিটার নাম হচ্ছে, যেমন এই আমরা অনেক কিছু তো নতুন করে বাংলায় তৈরি হচ্ছে, আলী বাবা 40 চোর, এখানে হয়ে গেছে আলী পিসি আর 4000 চোর। যেটা আমরা বারবার বলেছি যে গত 13 বছর ধরে তৃণমূল সারা বাংলায়, কলকাতা শুধু নয় সারা বাংলায় একটা লুম্পেন প্রলেতারিয়েট তৈরি করেছে। প্রলেতারিয়েট সর্বহারা, এদের শিক্ষা দীক্ষা মান সম্মান আইনের প্রতি সম্মান কোনো কিছু নেই, লাজ লজ্জা নেই। এদের পুরো বছর লুটপাট করতে দেওয়া হয়, চুরি করতে দেওয়া হয়, শুধু বিভিন্ন ভোটের সময় এরা 15 দিন কাজ করে। এখন কেন দীপাঞ্জন দা, আপনি তো সেনাবাহিনীতে ছিলেন, আপনি স্পেসিফিক উত্তর দিন। এখন ইডি রেট কেন, এখন ইনকাম ট্যাক্সের রেট কেন, এখন অরবিন্দ কেজরিওয়াল জেলে কেন, নির্বাচনের আগে কেন? এটাই তো উত্তর। এটা জিজ্ঞেস করুন না, উত্তর দিন আপনি। কেন দীপাঞ্জন চক্রবর্তী সমন এড়িয়েছেন, সেটা উত্তর দিন। ওনাকে বলবেন, উনি যখন কথা বলেছেন আমি একটা শব্দ করিনি, আমি বাইরে বসে আছি, সুতরাং এই সভ্যতা ভদ্রতাটা আশা করি না। এবার প্রশ্ন হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এই যে লুম্পেন প্রলেতারিয়েট, এদের তো পড়ে খাওয়াতে হয় পুরো বছর ধরে, যাতে ওরা নির্বাচনের 15 দিন কাজ করে। এখন এটা তো খুব স্বাভাবিক, যেরকম ভাবে চুরি হয়েছে। সন্ময়দা বলছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি সল্ট লেকে, তোমার মনে আছে একজন কর্পোরেটর গ্রেপ্তার হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের বাড়িতে তোলা হাফতা ওঠাতে গেছিল সেই কর্পোরেটর। এটা সারা বাংলায় ছড়িয়ে গেছে, এবং সারা বাংলায় যে গুন্ডা বাহিনী তাদের কিন্তু কন্ট্রোল করে এই কর্পোরেটররা। আপনি গলায় দেখবে ওই গরু মোষ বাঁধার মতো মোটা সোনার চেন আর এসইউভি নিয়ে দাপিয়ে বেড়ায়। এটা এই আলী পিসি কিন্তু তৈরি করে দিয়েছে। আমি একটা পরিষ্কার কথা বলি যে আমার 35 বছর চাকরি হয়েছে, আজ পর্যন্ত আমার বাড়িতে তো আইটি রেড হয়নি বা আইটির কোনো আইটি রেড হওয়ার কারণগুলো জানেন কি আপনি? আইটি রেড হতে পারে আপনি কাউকে পেমেন্ট করেছেন, তার মধ্যে ডিসক্রিপেন্সি দেখতে পারে, আপনার বাড়িতে আসতে পারে, আপনার কোনো পেমেন্ট নিয়ে কোনো কোয়ারি হলে যেতে পারে আপনার বাড়ি। সুতরাং এটাকে আপনি বলছেন যে কার বাড়িতে রেড হবে, সেটা কি আপনি নির্দিষ্টভাবে ঠিক করে দেবেন? উত্তেজিত হওয়ার মতো অনেক কিছু বলবো, একটু অপেক্ষা করুন, উত্তেজিত হওয়ার মতো বলবো। এবার ময়ূক একজন ফেক ডিগ্রিধারী বাংলায় ওই আইআইপিএম এর জালি এমবিএ ডিগ্রিধারী একটা হার্ডওয়্যারের দোকান খুলল, তার কোম্পানি থেকে 12 কোটি না 11 কোটি টাকা সিজ হচ্ছে। কেন হচ্ছে? এবং সেই কোম্পানি উনি সিইও। সব গুন্ডা দলের দুর্বৃত্তদের মাথায় যেগুলো বসে আছে, এই আলী পিসি এবং তার 5000 চোর, এই চোরেদের ধরতে হবে। এবং কেন আইটি আসছে, কেন ইডি আসবে, এটা কিন্তু আমি বহুবার এক্সপ্লেন করেছি। আইটি প্রথমেই দেখে যে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন এদের সম্পত্তি আছে কিনা। এইবার দেখা হয় যে সম্পত্তিটা কোন মানি ট্রেলিং এর বাইরে কোথায় যাচ্ছে, কালো টাকা সাদা হয়ে ফিরে আসছে। এটা ইডির কাজ, অবধারিতভাবে ইডি ঢুকবে, এতে কোনো সন্দেহ নেই। তুমি একটু আগে উল্লেখ করলে শেখ শাহজাহানের মাছের ভেরি, এটা আমি এক্সপ্লেন করেছিলাম যে 100 কোটি টাকা এই মাছের এখান থেকে আন্ডার ইনভয়েসিং করে বাইরে গেছে। আবার চিৎকার করছেন। এবার আমি বাজে কথা বলবো, আপনি বলতে পারবেন? প্লিজ মাফ করুন, হাত জোর করে বলছি, সভ্যতাটা করুন। চুরি চামারি করুন, ঠিক আছে, একটু সভ্যতা অ্যাটলিস্ট টিভি চ্যানেলের সামনে। কোনো তথ্য আছে? আপনি একটু, আপনার কাছে সভ্যতা আছে, আমার কাছে তথ্য আছে কিনা সেটা পড়েন। আপনার কাছে সভ্যতা নেই, আপনার কাছে শিক্ষা নেই, সেজন্য চিৎকার করছেন, করবে লাভ হবে না। বাংলার মানুষ সব শুনছে, আপনাকেও দেখছে, আমাকেও দেখছে। নাও ময়ূক, ব্যাপারটা হচ্ছে এই যে অবৈধ নির্মাণ, এটা শুধু অবৈধ নির্মাণ হলে চলবে, বললে চলবে না। এই যে হাজার হাজার কোটি টাকা গেছে শেখ শাহজাহানের মতো লোকদের থ্রু দিয়ে হাওলায় বাইরে ব্ল্যাক মার্কেটে, সেই টাকাটা সাদা হয়ে এসছে এবং সেগুলো অবৈধ নির্মাণে ঢুকছে। কালো টাকাকে, অবৈধ টাকাটাকে সাদা করা হচ্ছে, তার জন্য নিয়ম কানুনের তোয়াক্কা করছে না। 12 জন মানুষ মারা গেছে, যেটা সন্ময়দা বলেন, আমি সহমত। কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে দেখা যাবে, শুধু কলকাতা নয়, পুরো বাংলার দুটো জিনিস এরা চেঞ্জ করে দিয়েছে, টোপোগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি। বর্ডার এরিয়াগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশ দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করেছে, এবং কলকাতা শুধু নয়, সমস্ত শহরগুলোতে জলা জমি ভরিয়ে অবৈধ নির্মাণ করে টোপোগ্রাফিটা চেঞ্জ করে দিয়েছে। এর জন্য কি সিবিআই আসতে পারে? এর জন্য কি সিবিআই আসতে পারে? আসবে না, অ্যাবসলিউটলি আসবে, কারণ এটা অপরাধ। ফিরদৌস শামীম ঢাকার চেষ্টা করা, একদম ফিরদৌস শামীম আইনজীবী এই মুহূর্তে রয়েছেন। ফিরদৌস শামীম, আপনি বলার আগে আমি একবার পাহাড়পুর, গার্ডেন রিচের পাহাড়পুরে 1 বছর আগে নোটিশ পড়েছিল বাড়িটি অবৈধ, এবং অবৈধ নির্মাণ, কোন ফ্লোর কিভাবে ভাঙতে হবে, এই সমস্ত কিছু ফর্ম নাম্বার ধরে ধরে
লিখে দেওয়া হয়েছিল। এই যে ইঞ্জিনিয়ারদেরকে দোষারোপ করা হচ্ছে না, ববি হাকিম কিছু জানেন না। 23 সালের অবৈধ নির্মাণ ভাঙার কাজ 2024 সালে একটা বাড়ি ভেঙে পড়ার পরে শুরু হচ্ছে। তারপরে কি পরিমাণ কেয়াস হয়েছে একবার দেখে নিই এবং তারপর আপনার কাছে যাব। গার্ডেন রিচে বাড়ি ভাঙার কাজ শুরু করলো পুরসভা। বাড়ির একাংশ এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে, আর যা ঘিরেই কিন্তু এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি গার্ডেন রিচে। তার কারণ যিনি বাড়ির মালিক রয়েছেন তিনি বারবার অভিযোগ করছেন যে বাড়ি ভাঙার জন্য পুরসভার তরফ থেকে কোনো রকম নোটিশ তার কাছে পৌঁছয়নি। আপনি জানতেন না এটা ইলিগাল ফ্ল্যাট? না, আমি তো দিয়েছি ওনাকে বানাতে। হ্যাঁ, আমাকে বলেছিল 400 স্কয়ার ফুট তোমাকে বানিয়ে দিয়ে দেবো, উপর একটা ফ্ল্যাট দিয়ে দেবো, তারপর আমি সব নিয়ে নেবো। হ্যাঁ, এই তো সব তো দেখুন না। হ্যাঁ, জমিনটা আমার কাকে বলবো, ডর আছে এখানে, কে বলবো, কাকে বলবো? প্রমোটারকে বলবো, প্রমোটার শুনছে না তো। ফিরদৌস শামীম কি বলবেন? অবৈধ নির্মাণ তদন্তেও এবার সিবিআই আসতে পারে, আর যদি আসে ববি হাকিম বা তাদের মতন নেতারা ফেঁসে যেতে পারেন। দেখুন, প্রথমেই বলি সিবিআই তদন্ত দুই ভাবে হতে পারে। এক হচ্ছে যদি রাজ্য নিজে চান, দ্বিতীয় হচ্ছে যদি আদালতের কোনো নির্দেশ থাকে। এখন এই রাজ্যে যে অবৈধ নির্মাণ, বিশেষ করে কলকাতা শহরে কি কিভাবে হয় এটুকু একটু জেনে বুঝে নেওয়া উচিত। মূলত অবৈধ নির্মাণ হয় এইভাবে, ধরুন প্ল্যান, কোনো স্যাংশন প্ল্যান নেই, সেখানে বাড়ি উঠে গেছে। দ্বিতীয় হচ্ছে স্যাংশন প্ল্যান আছে কিন্তু স্যাংশন প্ল্যানের বাইরে গিয়ে অবৈধ নির্মাণ হতে পারে। আর তৃতীয় হচ্ছে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ হতে পারে। এই যে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কলকাতা শহরে এই মাত্র তৃণমূল সরকারের আমলে 4222টি জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ হয়েছে। এখন এই আমাদের রাজ্যে না একটা ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট আছে, সেই ইনল্যান্ড ফিশারিজ যেটা বামফ্রন্ট আমলে তৈরি একটি আইন, সেই আইনে বলা আছে যে কোনো একটি অঞ্চলে যদি 6 মাসের অধিক জল থাকে তাহলে সেই অঞ্চলটিকে বা সেই এলাকাটিকে জলাশয় বলতে হবে। এরকম জলাশয় পর ভরাট হয়েছে এবং সেখানে বাড়ি উঠেছে। এবং এই আপনি কলকাতা হাইকোর্টে দেখেন না, এই মিউনিসিপ্যালিটি যে ডিটারমিনেশন আছে, বেশিরভাগ মামলা এখন এই ইললিগাল কনস্ট্রাকশনের মামলা। আর ইললিগাল কনস্ট্রাকশনের মামলায় নির্দেশ হওয়ার পরেও এই পৌরসভাগুলো তারা সেই অর্ডার এক্সিকিউট করে না। যারা মামলাকারী তাদের আবার কন্টেম ফাইল করতে হয়, তারপরেও এরা গড়িবসি করে। এই হচ্ছে চরিত্র। এটা কেন করা হয়? মূলত দেখবেন এখানে ইনভলভ থাকে ওই শাসক দলের নেতা, শাসক দলের নেতাদের সঙ্গে ঘুরে বেড়ানো, যারা ওই ভোটের দিন রিগিং করে সেই সমস্ত প্রমোটাররা বা সেই সমস্ত মস্তানেরা, এবং তারা এই ঘুরপথে এই ইললিগাল কনস্ট্রাকশনের মাধ্যমে তারা বেনিফিটেড হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকার ব্ল্যাক মানি এখান থেকে কিন্তু ইনভলভ হয়েছে। আমি নিশ্চিতভাবেই চাইবো যে এখানে বিশেষ করে আমাদের যেহেতু পিএমএলএ অ্যাক্টে নির্দিষ্টভাবে প্রসিড অফ ক্রাইমে ডেফিনেশন আছে, সেখানে চাইলে ইডি নিশ্চিতভাবে সরাসরি আসতে পারে এই বিশেষ করে ইললিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তার কারণ আমাদের পিএমএলএ অ্যাক্টে প্রসিড অফ ক্রাইমের মধ্যে যদি এই সমস্ত অর্থগুলো খুব স্বাভাবিকভাবে এগুলো ইললিগাল অ্যাক্টিভিটি, ক্রিমিনাল অ্যাক্টিভিটির মাধ্যমে এই টাকা তৈরি হচ্ছে, উদ্ভূত হচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবে ইডি আসতে পারে। কিন্তু বলে কাউকে চিনতেন? শিবালিক অ্যাপার্টমেন্ট বলে যে বাড়িটা ভেঙে পড়েছিল সেটা কি তৃণমূলের আমলে? এগুলো সম্পর্কে কি আপনার কোনো জানা আছে? মেয়র অনেক কথা বলেছে, আপনার মেয়র আরে তদন্ত করুন, আপনার মেয়র অনেক কথা বলেছে। সেই সময় মেয়র কে ছিল? এক সম্পর্কে কাদের সরকার ছিল? ধারণা নেই। কেএমসি মন্ত্রিসভা থেকে বেরিয়ে গিয়ে ঢাকাতে মেয়র ইন কাউন্সিল চাইলে যে কোনো বিল্ডিং ইন রাইটিং লিখে যে কোনো সময় ভেঙে দিতে পারে। দুর্ভাগ্য হলো আইন টাইন তো পড়েন না, দুর্ভাগ্য হলো আইন টাইন তো পড়েন না, শুধুমাত্র পয়সা নিয়ে প্রশাসন চালালে যা হয় তাই হবে। বামেদের আমলে তৈরি বৈধ করার জন্য বামপন্থীরা আমলে 2005 সালে শুনে রাখুন, জলকর বসানো এবং অবৈধকে বৈধ করার যে প্রভিশন সেটা স্টেট কমিশনে, নিউ মার্কেটে যে কোর্টটা আছে ক্যালকাটা কর্পোরেশনে, সেখানে যান গিয়ে জানুন অবস্থা তৈরি হয়েছে। এবং তৃণমূল ভাই চিৎকার করে কেন? 2005 সালে চিৎকার করে কেন? কোনো যুক্তি নেই, যুক্তিহীন ভাবে চিৎকার করছে। আমি দূরে আছি, আপনার চিৎকার আমি শুনতেও পাচ্ছি না। দয়া করে শুনুন, একটু যুক্তি নির্ভর আলোচনা করুন। আমি একবার সবাইকে একটু থামাচ্ছি, আমি পিসিআর কে বলবো এটা আরো বড় করে ব্রেক করতে। এই মুহূর্তে বিজেপির ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা হয়েছে বীরভূম এবং ঝাড়গ্রামের। বীরভূমে শ্রী দেবাশিস ধর আইপিএস কে ক্যান্ডিডেট করা হচ্ছে এবং ঝাড়গ্রাম যেটি শিলু ট্রাইব সিট সেটায় ডক্টর প্রণোদ টুডুকে প্রার্থী করা হচ্ছে।
বিজেপির ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা হয়েছে পিসিআর আর কিছু কয়েক মিনিটের মধ্যে আরো বিস্তারিত আপনাদেরকে আমরা জানাবো। কিন্তু এই মুহূর্তে বীরভূম থেকে দেবাশিস ধর, আইপিএস দেবাশিস ধর বীরভূম থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির, এবং ঝাড়গ্রাম থেকে এসটি সিট, শিডিউল ট্রাইব সিট, সেই ঝাড়গ্রাম থেকে প্রণত টুডু। অর্থাৎ এখন অব্দি আসানসোল এবং ডায়মন্ড হারবার এই দুটো সিট, সেই দুটো সিটের এখনো ভাগ্য নির্ণয় হয়নি। এই মুহূর্তে বড় খবর, বীরভূম থেকে দেবাশিস ধর তিনি ক্যান্ডিডেট হচ্ছেন এবং তার পাশাপাশি ঝাড়গ্রাম থেকে প্রণত টুডু তিনি ক্যান্ডিডেট হচ্ছেন। অত্যন্ত বড় এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আমি সন্ময়দা আপনার কাছে আসতে চাই যে খুব স্পেসিফিক্যালি ক্যান্ডিডেট লিস্ট আসছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু তার মাঝেও একটা বড় প্রশ্ন, কি কি বিষয়ে ভোটটা এজেন্ডাটা হবে, ভোটের এজেন্ডা কি? একজন দর্শক বোধহয় আমাদের বিতর্কের একটা অংশ তুলে ধরছেন। দাদা, বাকি মিউনিসিপ্যালিটিগুলো দেখুন, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, এগুলো দেখুন, 2 কাঠা জায়গায় 6 তলা ফ্ল্যাট হচ্ছে। কিভাবে পারমিশন দেওয়া হচ্ছে 2 কাঠা জায়গায় ফ্ল্যাটের? এর জন্য মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়াররা দায়ী না আরও বড় কেউ দায়ী? গোটা বাংলাতে এটা হচ্ছে। ময়ূক, আমি একটা কথা বলি, যেটা আমি প্রথমেই বলছিলাম যে 550 লোকের বাড়িতে আইটি লিঙ্ক পাচ্ছে, এটা 5,500 হয়ে যাবে, হয়তো সংখ্যাটারও বেশি হবে। সমস্ত অ্যাডেড এরিয়া 127টা পুরসভা, কর্পোরেশন যদি খোঁজা যায় তাহলে এই লিস্ট কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আবার বলছি, কোনো দিন ঈশ্বর করুন যেন না হয়, কোনো দিন ভূমিকম্প হলে বাংলায় যে ডিজাস্টারটা হবে সেটা কিন্তু ভাবা যাচ্ছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে, আমি বারবার যে কথাটা আবার বলি, এক্ষুনি ভাস্করবাবু বলছিলেন না নির্বাচনের সময় করা যাবে কিনা, সংবিধানে কোনো জায়গায় লেখা আছে নাকি যে আমি কোন কোন সময় চুরি করব, যেমনভাবে লেখা আছে নাকি যে কোন কোন সময় ইডি বা সিবিআই রেড করতে পারবে না, নির্বাচনের সময় করা যাবে না, কোনো জায়গায় বলা আছে নাকি? আমি এই প্রসঙ্গে ময়ূক আমি আরেকটা রেফারেন্স দেবো। ভাস্করবাবু যে অঞ্চল থেকে এসছেন সেটা হচ্ছে বিধাননগর। সেই বিধাননগরের চেয়ারম্যান, কর্পোরেশনের চেয়ারম্যান, তিনি হচ্ছেন সব্যসাচী দত্ত। সাম্প্রতিককালে অন ক্যামেরা টিভিতে বলেছেন যে আমি দুটো ওয়ার্ড থেকে 305টা অভিযোগ জমা দিয়েছিলাম বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি দক্ষিণ হস্ত এবং কনফিডেন্সের লোক, কিন্তু একটারও বিচার পাইনি। কে বলছেন? সব্যসাচী দত্ত। তার দায়িত্ব কি? তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, কিন্তু তিনি ওই বিধাননগর কর্পোরেশনের তিনি চেয়ারপারসন রয়েছে। তো বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যানের যদি 305খানা অভিযোগের যদি বিচার না হয়, সাধারণ মানুষের বিচারটা কোথায় হবে? এটা একটা প্রশ্ন। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলে শেষ করবো, সেটা হচ্ছে বেসিক্যালি কলকাতা এবং অ্যাডেড এরিয়াটা না 3টে পি চালাচ্ছে, 3টে পি। একটা হচ্ছে পুলিশ, তারা পুলিশদের প্রমোটাররা খুশি রাখে। দ্বিতীয় হচ্ছে প্রমোটার, তারা পলিটিক্যাল লিডার এবং পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটা করে। আর 3 হচ্ছে পলিটিক্যাল ক্রিমিনালস, এদের আমি ক্রিমিনাল বলবো, যাদের জন্য 12টা মানুষ মারা গেছেন। ওই প্রমোটার আজকে অ্যারেস্টেড, জেলের মধ্যে রয়েছেন। ববি হাকিম তাকে একসময় জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন। সারা পশ্চিমবঙ্গে এই কারবার যারা করছেন, তিনি পলিটিক্যাল লিডার হতে পারেন, তিনি যদি পুলিশ হতে পারেন, তিনি যদি প্রমোটার হতে পারেন, দে আর বেসিক্যালি ক্রিমিনালস। একদম। আমি কেয়া ঘোষের কাছে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ ঝাড়গ্রাম এবং বীরভূম থেকে বিজেপির 2 প্রার্থী প্রণত কুণ্ডু এবং দেবাশিস ধর, আইপিএস দেবাশিস ধর, যিনি সদ্য পদত্যাগ করেছেন এবং তারপর বিজেপির ক্যান্ডিডেট হচ্ছেন বীরভূম থেকে। আসানসোল এবং ডায়মন্ড হারবার এখন অব্দি ঘোষণা হয়নি। এই মুহূর্তে টেলিফোন লাইনে দেবাশিস ধর, আইপিএস, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর টেলিফোন লাইনে রয়েছেন বীরভূম থেকে বিজেপির প্রার্থী। দেবাশিস বাবু, লড়াইটা কিভাবে, বীরভূমের লড়াইটা কোন কোন এজেন্ডাতে হতে চলেছে? দেখুন, এই মুহূর্তে তো নাম সবে ডিক্লেয়ার হয়েছে, তো এটুকু আমি বীরভূমে চাকরি করার সুবাদে যেটুকু মনে হয় যে বীরভূম এমনই একটা জেলা যেখানে কাজ করার এবং ডেভেলপমেন্ট করার প্রচুর সুযোগ রয়েছে। আমি বেসিক্যালি মানুষের সবসময় ডেভেলপমেন্টের পক্ষে, এবং যে জেলাতে আমি একবার কাজ করে গেছি আমি চাই সেই জেলা একটি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জেলা হিসাবে স্থান পাক। এটাই আমার প্রথম লক্ষ্য থাকবে। দেবাশিস বাবু, তৃণমূল কংগ্রেস থেকে আপনার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই এই প্রচার শুরু করে দেওয়া হলো যে শীতলকুচির খলনায়ক আপনি, এটাকে কি করে কমব্যাট করবেন? এটা আমি একটা কথাই বলতে চাই, আমি নায়ক না খলনায়ক সেটা প্রত্যেকটা জিনিসই রেকর্ডেড ফ্যাক্টস আছে, এবং এখানে আমি অন্তত কাউকে বলিনি কোনো কেসে কাউকে ফাঁসাতে হবে। তার সমস্ত কিছু নথিপত্র সবকিছু সঠিকভাবে
ওখানে রাখা আছে, ফলে আমার এখানে এই নিয়ে কিছু বক্তব্য নেই এবং আমি আমার কাজ করে এসেছি, সেটা আমি আমার অফিসিয়াল কাজ আমি আমার ইউনিফর্মের সাথে যতটুকু জাস্টিস করার করে দ্যাটস অল। অনেক ধন্যবাদ। দেবাশিস ধর এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর সদ্য পদত্যাগ করেন এবং পদত্যাগপত্র গৃহীত হয় তার। বীরভূম থেকে ক্যান্ডিডেট হচ্ছেন বিজেপির এবং ঝাড়গ্রাম শিডিউল ট্রাইব সিট, সেখান থেকে ডক্টর প্রণত টুডু তিনি ক্যান্ডিডেট হচ্ছেন। আমি আবার বিতর্কে ফিরছি এবং নির্দিষ্টভাবে কেয়া ঘোষ এবং দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যেতে চাই। কেয়া ঘোষ খুব নির্দিষ্টভাবে একটা হিন্ট বাংলার মানুষ পাচ্ছে এবং সেই হিন্টটা আপনিও হয়তো মাঝে মধ্যে দিচ্ছেন, আপনার নেতারা বারবার দিচ্ছেন যে যদি সরকারে আসে বিজেপি তাহলে অনেকগুলো সিদ্ধান্ত নেবে, যার মধ্যে থেকে সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা তা হলো তৃণমূল যা যা ভুল করে গেছে সেগুলোকে কোর্স কারেক্ট করা। অর্থাৎ অবৈধ নির্মাণ যদি সত্যি সরকার পড়ে যায় এবং আপনারা যদি আসেন, অবৈধ নির্মাণের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি সত্যি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন? এই হিন্টটা বাংলার মানুষকে যদি দেন আপনারা। সবার আগে বলি, সন্ময়দা 3টে পি এর কথা বললেন, আমি আরেকটা চতুর্থ পি অ্যাড করি। চতুর্থ পি হচ্ছে পিসি। পলিটিশিয়ান, পুলিশ, ক্রিমিনাল সব রয়েছে, চতুর্থ পি হচ্ছে পিসি। তো এই 4টে পি এর দ্বারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে নির্মাণ শিল্পই বটে, সেটা পরিচালিত হচ্ছে। তৃণমূলের মুখপাত্র তিনি বললেন, বা প্রতিনিধি তিনি বললেন বামেদের সময়কার কথা। আরে বামরা যদি অন্যায় করে থাকে তাহলে আপনারা কি তাদের কাছ থেকে শিক্ষা নেবেন? ক্লাসের লাস্ট বয়ের কাছ থেকে কেউ শিক্ষা নেয় নাকি আপনারা নিজেদের উৎকর্ষতা প্রমাণ করতে চাইবেন? কি যে কোনো জায়গায়, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, আপনারা যে দর্শক প্রশ্ন করেছেন, আমার খুব সঠিক প্রশ্ন করেছেন যে শুধুমাত্র এটা কলকাতা কর্পোরেশন নয়, এটা বিভিন্ন পৌরসভা, বিভিন্ন কর্পোরেশনে ছড়িয়ে আছে এই অবৈধ নির্মাণের বীজ। এবং এরকম শাহ আলম, একটা শাহ আলম নয়, 3.5 কোটির ফোর্ড অ্যাস্টন মার্টিন নিয়ে এসেছিল, 5 কোটির বেন্টলে নিয়ে ছবি দিতে পারে। কিন্তু এরকম বহু 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 শাহ আলম আছে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য এইরকম নেতা রয়েছে, মহানাগরিক বিশিষ্ট ভদ্রলোক জনাব ফিরহাদ হাকিম, যিনি বলেছেন ভালো ছেলে, ভালো কাজ করছে। অবৈধ নির্মাণ এক্স্যাক্টলি ময়ূক, আমার মানে প্রশ্নটা খুব সহজ। আপনি তো এই এলাকার বিধায়ক, আচ্ছা ছেড়ে দিন, বিধায়কের অনেক কাজ থাকে, আপনি মেয়র আছেন, আপনার সারা রাজ্যর অনেক, আপনি তো সেবা করতে চান, সেবাব্রত আপনার নাম আমি বলতে চাই, সেবাব্রত হাকিম। কিন্তু অন্যদিকে যিনি কাউন্সিলর, তিনি জানতে পারেননি এতগুলো যখন কনস্ট্রাকশন হচ্ছে, এই ওয়াসি আপনার বিয়ে খেয়ে গেল, ওয়াসির সঙ্গে ছবি আছে, আর আপনি বলছেন আমি চিনি না জানি না, কি করে হলো? এটা কি সম্ভব? না, সম্ভব নয়। এবং এইটার নেক্সাসটা, এই শেকড়টা হচ্ছে একটা বিশাল গভীর। যখন ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে সংগঠিত হবে, যখন এখানে গঠিত হবে, কথা দিচ্ছে, আপনার যিনি দর্শক ফোন করেছিলেন, প্রত্যেকের এরকম যার যা কমপ্লেন আছে, এই সমস্ত কমপ্লেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা হবে এবং অবৈধ নির্মাণগুলোকে ভেঙে দিতে। আমি একবার শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন একবার শুনবো এবং তারপর বাকিদের কাছে যাবো। ইডি, সিবিআই, কোর্ট যাদের তাড়া করছে তারা পরিবারবাদীরা এক হয়েছিল। তুষ্টিকরণ তোষণের রাজনীতি চালিয়ে যাওয়া, দুর্নীতি রাজনীতি বা সরকার দলকে ব্যবসায় পরিণত করে বিলাসিতার জীবন যাপন করা আমরা দেখেছি। এতে কারা কারা ছিলেন? 4G ছিলেন। 4G হলো চাচা নেহেরু, তার কন্যা ইন্দিরা গান্ধী, তার পুত্র রাজীব গান্ধী, তার বেটা রাহুল গান্ধী। 2G তো ছড়াছড়ি, মুলায়ম সিং বেটা অখিলেশ, লালু যাদব বেটা তেজস্বী, শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সোলে, এখানেও আছে 2G। পিসি তার আলালের দুলাল কয়লা ভাইপো। আমি একবার দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যেতে চাই এবং ফিরদৌস শামীম। দীপাঞ্জন বাবু,
হ্যাঁ, কি প্রশ্নটা যদি একবার শুনতে পাই তাহলে ভালো হয়। দীপাঞ্জনবাবু, খুব নির্দিষ্টভাবে এই যে অবৈধ নির্মাণের ক্ষেত্রে দাঁড়িয়ে যে বারবার বলা হচ্ছে না না সিবিআই আসবেন, এগুলো কলকাতা পুলিশ করতে হবে, কোন কোন তদন্তটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ভালোভাবে করেছে? মানে চাকরি চুরি, মিড ডে মিলের ডিম চুরি হয়েছে কিনা সেই তদন্তটাও তো রাজ্য পুলিশের করার কথা ছিল। এটাতেও রাজ্য পুলিশ যদি ব্যর্থ হয়, সিবিআই তো তখন আনতে হয়েছে, কোর্ট তো তখন বলেছে। দেখো ময়ূর, ব্যাপারটা হচ্ছে আমি স্পষ্টভাবে বলি, এই আলী পিসি, তার আলী ভাইপো, আর এই যে কি কবিরাজ না হাকিম রয়েছে আলী হাকিম, এই তিনজনকে গ্রেফতার করো, তারপরে এই মামলাটা তুমি কলকাতা পুলিশের হাতে ছেড়ে দাও, দেখবে 7 দিনের মধ্যে কলকাতা পুলিশ ব্রেক থ্রু করছে। যারা মহামান্য বিচারপতি রাজাশেখর বান্তার বাড়িতে পোস্টার করছে সেটা ধরতে পারে না, যারা এই বাংলার মুখ্যমন্ত্রী বাড়িতে মাথা পেটে গেল 8 দিনের মধ্যে জানতে পারলে যে ওটা অ্যাক্সিডেন্ট না অন্তর্ঘাত নাকি কেউ ধাক্কা মেরেছিল, কোন রিপোর্ট পেশ হয়েছে? উনি করদাতাদের টাকায় মুখ্যমন্ত্রী, আমার অধিকার রয়েছে বাংলার একজন নাগরিক হিসেবে প্রশ্ন করা, কেন ব্যাপারটা চেপে যাওয়া হলো? কলকাতা পুলিশ ততক্ষণ পারবে না এই আলী পিসি, আলী ভাইপো, আলী হাকিমকে তোমরা গ্রেফতার করা তো বলো সিবিআই কে দিয়ে, দেখবে 7 দিনের মধ্যে এগুলো বেরিয়ে যাবে। এভরিবডি নোস এই তিনজনের মদত ছাড়া, প্রত্যক্ষ মদত ছাড়া কলকাতায় একটা ইট পড়ে না বেআইনি ভাবে, আর পুরো বাংলাতেও একটা ইট পড়ে না বেআইনি। এদের গ্রেফতার চাই, এদের গ্রেফতার না হলে কোনো কিছু রেজাল্ট হবে। একদম ফিরদৌস শামীম, ফিরদৌস শামীম, প্রথমেই বলি যে এই যে দেখছেন না অবৈধ নির্মাণ নয়, যেগুলো বৈধ নির্মাণ সেখানেও প্ল্যান স্যাংশন থেকে টাকা খেতে শুরু করা হয়। আমি বলছি যদি তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকে তাহলে প্রতিটি ফ্ল্যাটের স্কোয়ার ফুট প্রতি 1000 টাকা কম মূল্যে আপনারা ফ্ল্যাট পাবেন। এবং এর জন্য এই যে অবৈধ নির্মাণ এবং বৈধ নির্মাণের ক্ষেত্রেও প্ল্যান স্যাংশন থেকে যে পরিমাণ টাকা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, কাউন্সিলর, মেয়র, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে চেয়ারম্যানগুলো খায়, সেই পরিমাণ টাকা যদি না খায় তাহলে স্কোয়ার ফিট প্রতি 1000 টাকা কম হবে ফ্ল্যাটের মূল্য। এবং এই জন্য নাগরিক সচেতনতার প্রয়োজন এবং প্রয়োজন হলে নাগরিক আন্দোলনের প্রয়োজন, তবেই এটা ঠেকানো সম্ভব। দ্বিতীয় কথা বলি, এই যে অবৈধ নির্মাণের ক্ষেত্রে বিশেষ করে কেএমসি অ্যাক্টে নির্দিষ্ট প্রভিশন আছে, চাইলে মেয়র ইন কাউন্সিল যে কোনো সময় ইন রাইটিং ডিসিশন নিয়ে যে কোনো অবৈধ নির্মাণ ভেঙে দিতে পারে। প্রশ্ন একটাই, এই যে প্রতিটি অঞ্চলে আপনি রাজাবাজার চলে যান, পার্ক সার্কাস চলে যান, কসবা চলে যান, তিলজলা চলে যান, প্রতিটি অঞ্চলে বেশিরভাগ হচ্ছে অবৈধ নির্মাণ। সেখানে কেন বুলডোজার ঢুকবে না? সেখানে কেন বড় কথা, খুব বড় কথা বলছেন, একদম 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 আমার একেবারে সময় শেষ, কিন্তু কেন? আচ্ছা 10 সেকেন্ড সম্মান 10 সেকেন্ড একদম 10। আমি ফিরদৌসদার কথার সঙ্গে 100% সহমত। গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশনের জীবনের সমস্ত টাকা দিয়ে যে মানুষগুলো ফ্ল্যাট কেনে তাদের টাকাই তো তৃণমূল খাচ্ছে। ঠিক, বেশ বেশ বেশ, আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে এবং বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।